এক সন্ধ্যায় অঝোরে বৃষ্টি শুরু হয়েছে। দুর্গাপুজো গিয়ে শীতের আমেজ এলেও এখনো মাঝে মধ্যেই বৃষ্টি হয়েই চলেছে। গণেশ তার চায়ের দোকানে এক দুজন করে এসে উপস্থিত হচ্ছে। আরে শুভদা যে, অনেকদিন পর দেখা হলো। বিট্টু যে, সাথে লোটেও আছিস দেখছি। পুজোর ছুটিতে কবে এলে শুভদা? এই তো কালকেই এসেছি। এরপর তিনজনে চা খেতে খেতে সাধারণ আলোচনা করতে থাকে। আচ্ছা শুভদা, আগের বারে সেই তোমার চিঠি দিতে গিয়ে শ্মশানের পাশের বাড়ির আটকে যাওয়ার ঘটনাটা যেমন রোমহর্ষক ছিল তেমনই ভয়ঙ্কর ছিল। বিল্টু একদম ঠিক কথা বলেছে শুভদা। তোমার জীবনে আর কি তেমন ঘটনা ঘটেছিল? শুভ 3 নম্বর চায়ের কাপে লম্বা চুমুক দিয়ে বলল, আজ থেকে বছর 3 আগে এমনই এক দুর্গাপুজোর কিছুদিন আগে বৃষ্টির রাতে একটা ঘটনা ঘটেছিল, যার দৃশ্যগুলি আমার স্মৃতিতে উজ্জ্বল হয়ে রয়ে গেছে। ভীষণ ভয়ঙ্কর কিছু মনে হচ্ছে। শুভদা, আর দেরি করো না। এমন বৃষ্টির রাতে তোমার মুখে সত্য ঘটনা শুনে রোমাঞ্চিত হওয়ার অনুভূতিটাই একেবারে আলাদা। আচ্ছা শোন তবে। তখন আমি ঘাটশিলাতে একটি পোস্ট অফিসে বদলি হয়েছি। ছোট্টর মধ্যে বেশ সুন্দর একটি জায়গা, আশেপাশে ছোট ছোট মালভূমি। সেদিন সকাল থেকেই আকাশটা বেশ মেঘলা ছিল। খুব একটা চিঠি বিলির ছিল না, বেশিরভাগই ছিল কাছের। শুধু একটাই ছিল ওই দূরে ভুবনপুর নামে একটা জায়গাতে। শুভ, অন্যান্য চিঠিগুলো তো আশেপাশে আছে, কিন্তু একটা চিঠি তো অনেকটা দূরের। ওটা বরং সোমবার দিয়ে এসো। আমি দূরের মানে ভবানীপুরের চিঠিটা হাতে নিয়ে দেখলাম সেখানে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার। এটা তো একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার, মাঝে 2 দিন ছুটি, সোমবার পৌঁছে দিলে যদি কোনো সমস্যা হয়। বুঝতেই পারছো চাকরির দুর্মূল্যের বাজারে না জানি কত পরিশ্রমের পরে চাকরি পেয়েছে। একদিনের দেরিতে যদি কোনো সমস্যা হয় তাহলে নিজেকে ক্ষমা করতে পারবো না। তার চেয়ে বরং আজকেই চিঠিটা পৌঁছে দেব। তোমার ভাবনাটা একদম যথাযথ, কিন্তু কিন্তু কি? থেমে গেলেন কেন? আকাশের অবস্থা তো এমনিতেই ভালো নয়, আর ভুবনপুর থেকে ফিরতেও তোমার সন্ধ্যা হয়ে যাবে। তো তোমাকে ফিরতে হবে ওই বামন দিঘির মাঠের উপর দিয়ে, আর সন্ধ্যার পর ওইদিকে তো কেউ একটা বিশেষ কেউ যায় না। কেন? ওখানে কি সমস্যা আছে? শোনা যায় সন্ধ্যার পরে ওই মাঠে নাকি তেনারা আসেন। তেনারা মানে? আরে তেনারা মানে বুঝতে পারছো না? তোমার না যাওয়াই ভালো। ধুর, তুমি ওসব কিছু চিন্তা করো না, আমি ঠিক চিঠি দিয়ে ফিরে আসব। এরপর চিঠিগুলো নিয়ে রওনা দিলাম। যখন আমি ভুবনপুরের দিকে রওনা দিচ্ছি, আমার অফিসের কলিগ আরও কয়েক দফাতে আমাকে এমন মেঘলা দিনে ভুবনপুরের দিকে যেতে না করছিল, কিন্তু আমি তাকে কোনো মতে বুঝিয়ে আমার গন্তব্যের দিকে রওনা দিলাম। ভুবনপুরে যাওয়ার পথটা আমার চেনাই ছিল, আগেও 2-1বার চিঠির জন্যই সেদিকে গিয়েছিলাম। আর এটাও ঠিক যে ভুবনপুরে যেতে হলে ওই বামন দিঘির মাঠ পেরিয়েই যেতে হয়। বেশ বড় আকারের সেই মাঠ, চারিদিকে ধুধু করে। দিনের বেলাতেও যেতে গেলে কেমন যেন একটা অস্বস্তি বোধ হয়। বাকি চিঠিগুলো দিয়ে যখন শেষ চিঠি মানে ওই ভুবনপুরের দিকে রওনা দিচ্ছি, তখন দুপুরবেলা। আকাশের অবস্থা খুব একটা সুবিধের নয়, যেন সন্ধে হয়ে গেছে। সাইকেলটা বেশ জোরেই চালাতে শুরু করলাম। বামন দিঘির মাঠের ওপর দিয়ে বেশ জোরেই সাইকেল চালালাম। মাঠের দূর দূরান্তে কাউকেই দেখতে পেলাম না। মনে মনে ভাবলাম, মানুষ খামোখাই ভয় পায় কেন কে জানে। অজিতনাথ বাড়িতে আছেন? বলছি বাড়িতে আছেন কেউ? এইভাবে 2বার ডাক দেওয়ার পর একজন বৃদ্ধ লোক দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। এটাই অজিতনাথের বাড়ি তো? অজিত আমার নাতি, কি দরকার বলুন? আসলে ওনার নামে একটা চিঠি আছে। আমাদের কথার মাঝেই একটি 22-23 বছর বয়সী ছেলে ঘরের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে। দাদু ভাই,
তোকেই খুঁজছে নিনি। ছেলেটার হাতে চিঠি মানে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তুলে দিলাম। ছেলেটি চিঠিটা পড়তে আনন্দে আত্মহারা হয়ে উঠল। দাদু দাদু আমি চাকরিটা পেয়ে গেছি, দাদু আমি চাকরিটা পেয়ে গেছি। কি দাদু ভাই, তুই চাকরি পেয়ে গেছিস? বাহ 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 বাহ। এরপর এক প্রকার প্রায় ধরে ঘরের ভিতরে নিয়ে যায়। আমার সোমবারেই জয়েনিং, হাতে 2 দিন সময় পেলাম, অনেক সুবিধা হলো। বৃদ্ধ লোকটি আমার হাত দুটি জড়িয়ে ধরে বললেন, আপনি আপনি যে আমার নাতির কত বড় উপকার করলেন আপনি জানেন না। বাপ মা মরা ছেলেটা ছোট্টবেলা থেকে অনেক কষ্ট করেছে, এতদিনে ওর সব পরিশ্রম সফল হলো। ছি, আপনি এ কি বলছেন? আমি কেবল চিঠিটা এখানে পৌঁছে দিয়েছি, পুরো কৃতিত্ব আপনার নাতির এবং তার মেধার। ছেলেটি অ্যাপয়েন্টমেন্ট লেটারটি নিয়ে দেওয়ালে টাঙানো 2 ছবির পায়ে ছোঁয়ালো। ওনারাই যে ছেলেটির বাবা মা তা বুঝতে আমার অসুবিধা হলো না। এমনকি ছেলেটি আমাকেও এসে প্রণাম করে। পিতৃ মাতৃহীন ছেলেটির ব্যবহার আমাকে মোহিত করে। তোমার আগত জীবনের জন্য অনেক শুভকামনা রইল। মনে মনে খুব আনন্দ হচ্ছিল। যদি আজকে না এসে সোমবারেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে আসতাম, তাহলে ছেলেটা না জানি কত সমস্যায় পড়তো। যাক, ভালো কাজ করলে যে কতটা খুশি হওয়া যায় তা আজ বুঝলাম। আপনাকে তো এখন সেই বামুন দিঘির মাঠের ওপর দিয়ে যেতে হবে। আপনি বরং আজকের রাতটা এই গরিবের বাড়িতেই কাটিয়ে দিন, ডাল ভাত খেয়ে ঠিক চলে যাবে। এখন তো সবে সন্ধ্যা 7টা বাজে, আমি ঠিক চলে যেতে পারবো, অসুবিধা হবে না। কিন্তু বাবা, এই সন্ধ্যাবেলায় বামুন দিঘির মাঠ অতৃপ্ত আত্মাদের আস্তানা। রাতে ওই মাঠের উপর দিয়ে গেলে আর বেঁচে যেতে হবে না। আত্মাদের আস্তানা? বেঁচে ফিরতে হবে না? এসব কি বলছেন আপনি? এও আবার হয় নাকি? হয় হয়, অন্ধকার নাভার পর ওই মাঠের ওপর দিয়ে যে বা যারা গেছে কেউ বাঁচতে পারেনি। আকাশের অবস্থা দেখেছেন কেমন কালো হয়ে রয়েছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। ও, আমি ঠিক চলে যাব, কোনো অসুবিধা হবে না। আপনি একটু দাঁড়ান, আমি আসছি। এই বলে মিনিট 3 পর হাতে একটা ছোট্ট লাল পুঁটুলি নিয়ে আমার সামনে এসে বললেন, এটা এটা আপনার পকেটে রাখুন, প্রাণটা বেঁচে যাবে। বৃদ্ধ এমন আদেশের সুরে বললেন যে ওনার দেওয়া পুঁটুলিটা না নিয়ে পারলাম না। ওটা পকেটে রেখেই রওনা দিলাম। আকাশে ঘন কালো মেঘ তখন জায়গা করে নিয়েছে। অন্ধকার পথ ধরে এগিয়ে সাইকেল নিয়ে কিছুক্ষণ পরেই উপস্থিত হলাম বামুন দিঘির মাঠে। অন্ধকার রাতে মাঠটা যেন একটা অন্য দুনিয়ার সৃষ্টি করেছে। কালো কালো ধোঁয়া পুরো মাঠটাকে ঘিরে রেখেছে, চারপাশ পরিষ্কার দেখা অবধি যাচ্ছে না। এর মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। আরে ধুর, এমন সময় বৃষ্টি নামতে হলো? চারপাশে তো পরিষ্কারভাবে কিছুই দেখতে পাচ্ছি না। সাইকেল নিয়ে আর এগোলে কোনো গর্তে গিয়ে পড়লে নির্ঘাত হাত পা ভাঙবে। আপন মনেই এইসব কথা বলছি, আর কিছুটা দূরে একটা নাম না জানা বড় গাছ তখন দেখতে পেলাম। এই বামুন দিঘির মাঠে কোনো গাছ আছে বলে তো জানতাম না। এমনকি আজ বিকেলে যখন এখান দিয়ে গেলাম কোথাও কোনো গাছ দেখলাম না তো। তবে এই গাছটা কোথা থেকে এলো? বৃষ্টির বেগ আরো বাড়তে আর বাড়তি কথা না ভেবে সেই গাছটার নিচে গিয়ে দাঁড়ালাম। এই বৃষ্টি তো সহজে কমার নয়, এখানে আর কতক্ষণ সময় দাঁড়াবে না? একদম কানের পাশে একটা ভারী গলার আওয়াজ পেয়ে আমি শুরুতে বেশ খানিকটা ভয় পেয়ে গেলাম। পিছনে তাকিয়ে দেখি একটি লোক আমার পিছনে এসে দাঁড়িয়েছে। বলা নেই কওয়া নেই, এই লোকটি আমার পিছনে কখন এসে দাঁড়ালো কে জানে। লোকটির মুখটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। আমি জিজ্ঞাসা করলাম, আপনি এখানে? আমার বাড়ি ওই তো ওই দিকে।
আমি এই কথাটা শুনে যার পরনাই অবাক হলাম। বামুন দিঘির মাঠের উপর বাড়ি? আর এখানে দাঁড়িয়ে থাকবেন না, আমার সঙ্গে আসুন। যা জোরে বৃষ্টি শুরু হয়েছে, এক আধটা গাছের ডাল যদি ভেঙে আপনার মাথাতে পড়ে তাহলে একেবারে অক্কা যাবেন। আসুন আসুন, আমার সাথে আসুন। আমিও সাইকেলটা সঙ্গে নিয়ে লোকটির পেছনে পেছনে কিছুটা চলতেই একটা ঘরের কাছে উপস্থিত হলাম। অন্ধকারে ঘরটা যে কত বড় তাও ঠাহর করতে পারলাম না। একটা বিকট শব্দ করে দরজাটা খুলে লোকটা ভিতরে ঢুকলো। ঘরের ভিতরটা তেমন পরিষ্কারভাবে কিছুই দেখা যাচ্ছে না। ঘরে আলো জ্বালবার কি কোনো ব্যবস্থা নেই? আমি কথাটা জিজ্ঞাসা করলাম, কিন্তু কারোর কোনো শব্দ নেই। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আলোটা জ্বালান না। এমন সময় ঘরের ভিতরে খিলখিল করে হাসির আওয়াজ কানে এলো, যেন দুজনে ফিসফিস করে কথা বলছে। এমনকি হাঁটার আওয়াজও পেলাম। আমার কথার কোনো উত্তর দিচ্ছেন না কেন? আবার সেই খিলখিলে হাসিটা, কিন্তু কোনো উত্তর নেই। আর ঠিক এমন সময় বাইরে বাজ পড়া শুরু হলো। এই ঘরটা কেন জানি না আমার ঠিক সুবিধের মনে হচ্ছিল না। আমি ঠিক করলাম এই অন্ধকারে রহস্যময় পরিবেশে থাকার থেকে বাইরে থাকাই ভালো। ঠিক করলাম এখানে আর থাকবো না। বাইরে বেরোতে যাচ্ছি, এমন সময় বেশ জোরে বাজ পড়ে। আর সেই আলোতে ঘরের ভয়ঙ্কর দৃশ্য দেখে শরীরটা শিউরে ওঠে আমার। দেখে দুটো শরীরহীন মুন্ড ঘরের মাঝখানে পড়ে আছে, আর ঘরের এক কোণে পড়ে আছে দুটি ধরহীন দেহ। মুন্ডু দুটির চোখ যেন কেউ উপড়ে নিয়েছে, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, আর সেই অবস্থায় আমার দিকেই তাকিয়ে আছে। আমি 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 আর ঘরে থাকতে পারলাম না। বাইরে বৃষ্টির মধ্যেই ছুটতে শুরু করলাম। মনে হলো কারা যেন আমার পিছনে ছুটে ছুটে আসছে। আর বেশ কিছুটা দৌড়ানোর পর বুঝলাম পিছনে আর কেউ নেই, কেউ নেই। আর কিছুটা যেতে পারলেই বামুন দিঘির মাঠ শেষ। সকলে তাহলে ঠিকই বলে, এই 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 মাঠ রাতে। কিছুটা দূরে দেখি বেশ কয়েকজন মাথা নিচু করে কিছু একটা করছে। এই বৃষ্টির মধ্যে ঠিক কি যে করছে কিছু বোঝা যাচ্ছে না। আপনারা এত রাতে এখানে কি করছেন? ঠিক করছি, এটা কার? এটা এটা মানে কি? এটা আমারই হবে। দাঁড়িয়ে থাকা লোকটাকে জিজ্ঞাসা করি, এটা কার? এই বলে লোকটি সেখান থেকে সরে মাটির দিকে আঙুল তুলতে দেখি একটা গর্তে পড়ে আছে কাটা মাথা। পাশে দাঁড়িয়ে থাকা লোক দুটির থেতলে যাওয়া দেহ আমার দিকেই তাকিয়ে। বল, এটা কার মাথা? না বলতে পারলে তোর মাথাটা দিয়ে যা। ওই বিভৎস দেহ দুটি আমার মাথা চেপে ধরে, যেন শরীর থেকে মাথা আলাদা করতে চাইছে। কিছু সময় পরেই কারেন্টের শক খাওয়ার মতন ভয়ঙ্কর চেহারা দুটি ছিটকে সরে যায়। আর নিজেকে সামলাতে পারলাম না। আমি সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ি। চোখ যখন খুললাম তখন আমি হাসপাতালে। ডাক্তার বললেন, এখন শরীর ঠিক লাগছে তো? হ্যাঁ, খুব দুর্বল লাগছে। দুর্বলতা কদিন থাকবে? সারা রাত বৃষ্টিতে ভিজেছেন, নিউমোনিয়া হয়নি যে এই রোগে? শুভদা, তাহলে কি তুমি সেই পুটলিটার জন্যই রক্ষা পেয়েছিলে? কি ছিল ওই পুটুলিতে? হয়তো সেই পুটলিটার জন্যই রক্ষা পেয়েছিলাম, কিন্তু কি ছিল ওই পুটলিতে তাও জানতাম না। তবে জিনিসটা আর খুঁজে পাইনি। এই বলে শুভ তার জীবনের আরেকটি ভয়ঙ্কর সত্য ঘটনা বলা শেষ করল। বিল্টু আর লোটে কেবল শুভর মুখের দিকে তাকিয়ে সেই রাতের দৃশ্যগুলির কথা মনে করে আঁতকে ওঠে। কারণ বামুন দিঘির মাঠে প্রতি রাতে তারাই আসে।